আপনাদের বলেছিলাম যে স্বামীজি মনে করতেন ভারতীয় নারীর আদর্শ রূপ হলেন সীতা, যিনি স্বামীর অনুগতা, যিনি শত্রুর আশ্রয়ে থেকেও নিজের সতীত্ব রক্ষা করতে পারেন এবং যিনি দরকারে স্বামীর বিরুদ্ধে স্পষ্ট ভাষায় অভিযোগ করতে পারেন। আছে, রামায়ণে আছে। তার বাইরে ইতিহাস থেকে উদাহরণ তুলে স্বামীজি তার আমেরিকান ছাত্রদের বলছিলেন সেই সমস্ত বীরাঙ্গনার কথা যাদের তিনি আদর্শ নারী বলে মনে করতেন। বলতেন, ভারতীয় নারীর আদর্শ কিরকম জানো? স্বামীকে যুদ্ধ সাজে সাজিয়ে দিয়ে বলে, এই বর্ণ পরেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসো, নইলে সম্মুখ যুদ্ধে বীরের মতো প্রাণ দিও। হ্যাঁ, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যুর কথা উচ্চারণ করতেও তার বাধে না। বলবো, আরো কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, কিন্তু একটু গান শুনে নেওয়া যাক, কেমন? গঙ্গা যমুনার দেশে দাঁড়াইয়া সেই বালক অম্লান বদনে কহিল, না দেখি নাই, রিভার দেখি নাই। সে কথাই বলেছিলাম তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মানেটা খুব সহজ। আমাদের লেখাপড়ার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনের কোনো সম্পর্ক তৈরি করা যায়নি। রিভার মানে নদী, এইটা সেই বাচ্চাটা জানে, কিন্তু সেই রিভার যে আমার বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা অথবা যমুনা অথবা পদ্মা, এইটা তাকে কেউ বলেনি। কে ঠিক কিনা? তো লেখাপড়া তো জীবনকে বাদ দিয়ে হতে পারে না। স্বামীজির কথা হলো, শিক্ষার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার ফলে মেয়েরা সব সস্তা চটকদার কুরুচিপূর্ণ নাটক নভেল পড়তে শিখল। স্বামীজি বলছেন সে শিক্ষা আমাদের দরকার নেই। তাহলে কি করবে তারা? এটা যে শুধু মেয়েদের বেলা সত্যি তা নয়, ছেলে মেয়ে সবাইকার বেলা সত্যি। সেটাই হলো ঠিকঠাক শিক্ষা। স্বামীজি মনে করেন যে শিক্ষা তাকে বলবে নিজের দেশকে জানো, তার ইতিহাসকে জানো, তার ভূগোল, তার দর্শন, তার মানুষকে জানো। বলছেন মেয়েরা শিক্ষা নেবার সময় রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, পুরাণ পড়বে, যার মধ্যে আমাদের ভারতবর্ষের আত্মার ছবি ধরা আছে। যতক্ষণ না পর্যন্ত রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে মহৎ জীবনের আদর্শ তাদের ভেতরে সঞ্চারিত হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলছেন মেয়েদের সবচেয়ে আগে শিখতে হবে মাতৃভাষাটা। মাতৃভাষার মধ্যে দিয়েই তো সে সকলের সঙ্গে যোগাযোগ তৈরি করতে শিখবে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আরো ভালো করে খেয়াল করবেন। টেলিভিশনে যখন কোনো উচ্চবিত্ত বাড়ির ছেলে মেয়েদের দেখানো হয়, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়ে, তারা বেশ প্রতিষ্ঠিত ফিল্মে অভিনয় করে, টেলিভিশনে অভিনয় করে, এরকম বা যা হোক কিছু, তারা কেউ 3-4 লাইন শুদ্ধ বাংলা বলতে পারে না। এইভাবে তারা আমার দেশের বেশিরভাগ মানুষের থেকে আলাদা হয়ে যায়। তো তারপরে শিখতে হবে সংস্কৃত। সে শুধু বাংলাকে আরো সমৃদ্ধ করে তোলার জন্যই নয়, সংস্কৃত তো বাংলাকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে পারে। তার বাইরেও আমরা কি সত্যি জানি সংস্কৃত সাহিত্যে কত মণিমুক্ত ছড়ানো রয়েছে? তারপরে মেয়েদের শিখতে হবে ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। কিন্তু এটাই সব নয়, মেয়েদের সেবা করতে শিখতে হবে, সেলাই, ফোঁড়াই, রান্নাবান্না, নানান রকম হাতের কাজ। এই সব কিছু যাতে তারা শেখে, এই ব্যাপারে তাদের উৎসাহ দিতে হবে। অঙ্ক শেখাতে হবে, অঙ্ক। তা আমাদের মনকে সুশৃঙ্খল হতে সাহায্য করে। কি মনে হচ্ছে? মেয়েদের কোনো মতে অক্ষর জ্ঞান করিয়ে দেওয়া, যাতে তারা ওই বাজারের হিসেব আর ধোপার খাতার হিসেব রাখতে পারে, স্বামীজি নারী শিক্ষার সেই আদর্শে বিশ্বাস করতেন না। মনে হয় না শুনতে শুনতে তিনি যেন মেয়েদের কাছ থেকে অসম্ভব একটা দাবি করছেন। এতটা কি দিতে পারে কখনো মেয়েরা? এইটাই হলো আমার কথা। স্বামীজি দাবি করছেন বলিষ্ঠ মানুষের প্রবল দাবি মেয়েদের কাছে, যাদের মধ্যে দিয়ে
মা ভবতারিণী প্রতিষ্ঠিত হয়েছে। শেষ হল প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসব গানের পর। গতদিন যে মানুষটির কথা বলেছিলাম মনে আছে আপনাদের? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রথাগত অর্থে খুব বেশি পড়াশোনা করা হয়ে ওঠেনি, মানে স্কুল কলেজের পড়াকে যদি পড়াশোনা বলে ধরে নেওয়া যায়। কিন্তু ওই প্রমথ চৌধুরীর একটা কথা আছে না, প্রতিটি সুশিক্ষিত লোকই আসলে স্বশিক্ষিত। অন্য কেউ লেখাপড়া করাতে পারে না, নিজেকেই পড়াশোনাটা করতে হয়, শিক্ষিত হতে হয়। এর বেলাও তাই। নিজের চেষ্টায় কত কি জেনেছেন সে কথা জানিয়েছেন মানুষজনকে। সিপাহী বিদ্রোহের বিশাল ইতিহাস লিখেছেন 5 খণ্ডে। মানুষটির নাম এবার বলি, তার নাম রজনীকান্ত গুপ্ত। জন্ম 13 সেপ্টেম্বর 1849 আর প্রয়াত হন গতকাল 13 জুন 1900 খ্রিস্টাব্দে। এরপর নতুন একজনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু ফিরে আসব, অপেক্ষা করুন। আজকে যে মানুষটির কথা বলবো এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ, তাকে নিয়ে অনেক তর্ক আছে। তিনি ঠিক কোন সময়কার মানুষ তা বলা খুব মুশকিল। ওই একই নামের একাধিক কবি একসঙ্গে ঢুকে পড়েছেন কিনা তার পরিচয় বৃত্তের মধ্যে তাই বা কে জানে। মানে সবটা মিলিয়ে একটা খুব জটিল অবস্থা। তা সে অবস্থা নিয়ে কুটকচাল না করে আমরা তাকে নিয়ে বরং গল্প শোনাই আপনাদের, যাকে কিংবদন্তি বলে, যার সত্যি কোনো তথ্য প্রমাণ নেই। তিনি একজন কবি, ব্রাহ্মণ পূজারী, গ্রামের এক মন্দিরে পুজো করেন আর নিজের মতন করে কাব্য রচনা করেন। রাধা কৃষ্ণকে নিয়ে কবিতা, রাধার ভালোবাসা, কৃষ্ণের ভালোবাসা। এ তো আমরা সবাই জানি যে এই রাধা কৃষ্ণের ভালোবাসাটা ছিল পরকীয়া। রাধার স্বামী ছিল একজন, সে স্বামী বা স্বজনদের লুকিয়ে কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল। তা কিংবদন্তি বলে আমাদেরই যে কবি, তারও এমনই একটা সম্পর্ক ছিল। সে এক নিচু জাতের মেয়ে, তথাকথিত নিচু জাত। এই ভালোবাসার কথা নিয়ে কবির কোনো লুকোছাপা ছিল না। আমার হঠাৎ মনে পড়ে গেল রবীন্দ্রনাথের একটা কবিতা। সেখানে রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিকে ভারী সুন্দর একটা প্রশ্ন করছেন যে, হে বৈষ্ণব কবি, তুমি যে রাধা কৃষ্ণের ভালোবাসাকে এঁকেছ তা কি সত্যি পুরোটা কল্পনা করে? এর মধ্যে তোমার নিজের জীবনের ভালোবাসা কোথাও মিশে যায়নি? তা আমাদের এই যে কবির কবিতা, তার মধ্যেও হয়তো তার নিজের জীবনের ভালোবাসা মিশে গিয়েছিল। তার ফলেই সেই কবিতাগুলো এত সত্য হয়ে ওঠে, একেবারে আপনার আমার মনের কথা বলে মনে হয়। কাউকে খুশি করবার জন্য লেখা নয়, কাউকে মুগ্ধ করবার জন্য লেখা নয়। আমার মনে হচ্ছে, আমার বলতে ইচ্ছে করছে, তাই বলছি, এমন করে লেখা। কিন্তু সমাজের যারা মাথা, চণ্ডী মণ্ডপে হুঁকোর ধোঁয়া উড়িয়ে যারা ন্যায় অন্যায়ের বিধান দেন, তারাই অবৈধ প্রেমকে মেনে নেবেন কেন? সমাজের একটা বাধা তৈরি হলো, প্রবল বাধা। কবির শেষ পর্যন্ত কি হলো তা নিয়ে নানান রকম গল্প আছে। একটা গল্প হচ্ছে যে সবাই মিলে তাকে মন্দিরের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হলো। নিচু জাতের মেয়ের সঙ্গে প্রেম করেছে, তুমি অসুচি হয়েছ, এর শাস্তি তোমাকে উপবাসে প্রাণত্যাগ করতে হবে। উপবাস করলেন কবি, মৃত্যুও হল, কিন্তু শ্রাদ্ধের দিন ফিরে এলেন আবার এই পৃথিবীতে। এটা একটা গল্প। আর একটা গল্প আছে, এই সরল গ্রাম্য কবিকে দেখে নাকি কোনো এক বেগম মুগ্ধ হয়েছিলেন। এই অপরাধের শাস্তি হিসেবে কবিকে হাতির পেছনে বেঁধে বেত মারতে মারতে মেরে ফেলা হয়।
না, এইসবের মধ্যে সত্যি কতটা আছে আমি সত্যি সত্যি জানি না, কিন্তু একটা সত্যি হয়তো আছে জানেন, এমন ভালোবাসার কবিতা যিনি লিখতে পারেন তার জীবন ছিল অফুরান ভালোবাসার উৎস। এই বিশ্বাস থেকেই হয়তো গল্পগুলো বানিয়েছেন সাধারণ মানুষ। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র পড়ছি এই চিঠিটা দিয়ে। সুপ্রভাত। কয়েকদিন আগে রামপাড়া কালী মন্দিরের কথা বলা হয়েছিল। এই রামপাড়া কোন ব্লক ও জেলার অধীন? এটা হুগলি জেলায়, কলকাতার খুব কাছে, এই 35 কিলোমিটারের মতো। সমর সিংহ, 68 বছর বয়স, পুরুলিয়া, অবসরপ্রাপ্ত। তিনি এই কথাটা জানতে চেয়েছেন। পরের চিঠি। প্রিয় সৌমিত্রদা, আশা করি ঈশ্বরের কৃপায় সপরিবারে কুশলে আছো। তোমার 3/6/2021 অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে। শ্রাবণীদির সুন্দর চিঠি একটা অলংকারের মতো, নতুন করে কি বলবো, তুমি অনবদ্য। নমস্কার নিও, মিহির কুমার দাস, বাগুইহাটি। আচ্ছা, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। পরের চিঠি। কলকাতা তখন বাবু কালচারে ভাসছে। রামমোহন কলকাতায় বাস করতে শুরু করেছেন, তখনও বিদ্যাসাগর জন্মাননি। বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের জন্ম আরো পরে। কারখানার চিমনির ধোঁয়া, বৈদ্যুতিক বাতি নেই। আশ্চর্যের বিষয়, এই এঁদো শহরে বাংলা বই প্রকাশিত হয়েছিল। যিনি এ ব্যাপারে ভগীরথের ভূমিকায় ছিলেন, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তার জন্মদিন সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। তার জন্মের 200 বৎসর উদযাপনে যে ফলক লাগানো হয়, সে সূত্রে জানা যায় 1775 সালে বর্ধমান জেলার পূর্বস্থলীর বহেড়া গ্রামে তার জন্ম হয়। ভরতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য 1816 সালে শ্রীরামপুরের মিশনারি প্রেস থেকে তার হাতেই প্রকাশিত হয়। তিনি বাংলা বইয়ের প্রথম মুদ্রাকর, প্রকাশক ও পুস্তক বিক্রেতা। কলকাতার ফেরিস অ্যান্ড কোম্পানির প্রেস থেকে বেতাল পঞ্চবিংশতি ও লক্ষ্মী চরিত্র এবং বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ নামে প্রকাশিত হয়। দ্রব্যগুণ, চিকিৎসার্ণব ও গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নামের একটি ইংরেজি ব্যাকরণ প্রকাশিত হয় তার তত্ত্বাবধানে। প্রকাশনা জগতের এই ভগীরথের 1831 সালে জীবনাবসান হয়। চিঠিটি লিখেছেন দিলীপ পাল, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। ধন্যবাদ দিলীপ বাবু। এই মানুষটির সম্পর্কে আমরা সত্যি খুব কম জানি, আপনি জানালেন। এবং আপনার এই চিঠি দিয়েই শেষ হলো আজকের চিঠিপত্রের আসর। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি বাইরে দূরে। এর আগের দিন বলেছিলাম কল্পেশ্বর মন্দিরে যাবার আগে উর্গামের যে বিখ্যাত মন্দির সেটাও একটু দেখে নেব না। উর্গামে আছি যখন, ধ্যানবদ্রীর মন্দির, বিষ্ণু মন্দির। এই বদ্রী শব্দটি নিয়ে মোট 7টা মন্দির আছে এই অঞ্চলে। তাদের মধ্যে ধ্যানবদ্রী হল ষষ্ঠ। পঞ্চকেদার বলে না, হল সপ্ত ধ্যানবদ্রী। বাকি বদ্রীগুলোর নাম জানতে ইচ্ছে করছে? বেশ, তো বলি আপনাদের। প্রথমে তো বদ্রীনাথ, আপনারা নাম শুনেছেন। তারপর আদি বদ্রী, বৃদ্ধ বদ্রী, অর্ধ বদ্রী, ভবিষ্য বদ্রী, যোগাত্থান বদ্রী। আমাদের এই ধ্যানবদ্রী মন্দিরটি ছোট্ট, ভেতরে বিষ্ণুদেবের মূর্তি, চতুর্ভুজ বিষ্ণু, চারপাশে পাহাড়, জঙ্গল, বড় ভালো লাগবে, দেখবেন। এরপর একটু গান শুনবো, গান শুনতেও নিশ্চয়ই ভালো লাগবে। তারপর ফিরে আসবো আবার কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কল্পেশ্বর মন্দিরের দিকে এখন আপনাদের সৌমিত্র বসু আপনাদের বলছে সেই মন্দির দেখার অভিজ্ঞতার কথা। দুপাশে সবুজ মাঠ, ক্ষেত, তার উপরে পাহাড়,
পাহাড়ের গায়ে ওই বাবার কোলে ছোট্ট ছেলের মতো লেপ্টে আছে মেঘ। মাঝে মাঝে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নেমে এসেছে। পাহাড়ি পথে ঝর্ণা দেখলে একেবারে অবধারিত ভাবে সেখানে হাত কিংবা পা ডুবিয়ে দিতে ইচ্ছে করে না বলুন? হ্যাঁ, আর ঝর্ণারও নিশ্চয়ই ইচ্ছে করে আপনার হাতে পায়ে ধাক্কা দিয়ে দিয়ে আপনার সঙ্গে খেলতে। এই করতে করতে চারপাশে জঙ্গল দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে চলে এলাম কল্পেশ্বর মন্দিরের এলাকার মধ্যে। একটা ব্রিজ, আর সেই ব্রিজের এপার থেকেই দেখা যায় বেশ খানিকটা উপর থেকে হুড়মুড় করে নেমে আসছে জল, ফেনায় ফেনা, যেন এক বেনি পিঠের ওপর ফেলে দিয়েছে কোন দক্ষিণে। এই প্রপাত বলুন, ঝর্ণা বলুন, তার জল এসে মিশেছে কল্পগঙ্গায়। কল্পগঙ্গার উপর দিয়ে চলে গেছে একটি ব্রিজ, যার কথা বলছিলাম, লোহার ব্রিজ, সবুজ রং করা। এও আর এক খেলা। এরকম পাহাড়ি নদীর ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে খুব ইচ্ছে করে না? এখন স্রোত খুব সরু, পাথরের মধ্যে দিয়ে পথ কেটে কেটে চলেছে, কিন্তু বর্ষায় এবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। ওইদিকে উঁকি মেরে দেখুন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদীটা দেখিয়ে দেয় না। আপনার ডান দিকে বাঁক নিয়ে সে ঘন জঙ্গল আর পাহাড়ের মধ্যে হারিয়ে গেছে। ব্রিজ পেরিয়ে গিয়ে আপনি বাঁদিকে মেকলেন, ওই যে দেখা যায় মন্দির, কল্পেশ্বর মহাদেবের মন্দির। ছোট্ট মন্দির, তেমন ভিড়ও কিছু নেই। খানিকটা ভিড় হয় শিবরাত্রির সময়, তা সে তো হবেই, ভগবান শিবেরই তো মন্দির। ঢোকবার মুখে লাল হরফে লেখা আছে, জয় কল্পেশ্বর মহাদেব। ডান পাশে পাথর এগিয়ে এসেছে, সেই পাথরের গা দিয়ে মন্দির, সার সার ঘণ্টা ঝোলানো রয়েছে। আসুন, ভেতরে আসুন। বৃষরূপী নন্দীর মূর্তি, এই দেখুন কল্পেশ্বর শিব। না, আমরা যেমন পরিপাটি শিবলিঙ্গ দেখে অভ্যস্ত, সেই রকমটা নাকি নন, কিন্তু লিঙ্গের একটা আকার আছে, তার গায়ে ত্রিপুণ্ডক আঁকা। তো একটা ব্যাপার বোঝা যায়, আমি পাণ্ডবদের সময়কার কিনা জানি না, কিন্তু এই মন্দির যে অতি প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই। গুহার মতো মন্দিরের ভেতরটা, পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসুন, সেখানে রোদ, আলো, মরকত মুনির মতো ঝকঝক করছে পাহাড় আর জঙ্গল। ব্যাস, পঞ্চকেদার দেখার পালা শেষ। এইবার তাহলে অন্য কোথাও যাওয়া যায়। কোথায় যাওয়া যায় বলুন তো? গঙ্গোত্রী যমুনোত্রীর প্রস্তাব আছে, অন্য নানান জায়গায় যাবার প্রস্তাব আছে। আমি বরং একটু ভেবে দেখি কোথায় যাওয়া যায়। আমি ভেবে যে জায়গায় যাবার কথা বলবো সেই জায়গায় আপনারা আমার সঙ্গে যাবেন তো? বেশ, সামনের দিন তাহলে আমি ভেবে যে জায়গা ঠিক করব সেই জায়গায় একসঙ্গে রওনা হওয়া যাবে, কি বলেন? তাহলে যাওয়ার আগে বলি বা মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় সেই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে সৌমিত্র বসু আপনাদের শরণাগত হয় বলাটাই উচিত, না? বেশ, তাহলে আজকের মতো বিদায়। আবার রাত্রিবেলা 9:30টায়, আর পরদিন সকালবেলা ভোর 5টায়। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আপনাদের বলেছিলাম যে স্বামীজি মনে করতেন ভারতীয় নারীর আদর্শ রূপ হলেন সীতা, যিনি স্বামীর অনুগতা, যিনি শত্রুর আশ্রয় থেকেও নিজের সতীত্ব রক্ষা করতে পারেন, এবং যিনি দরকারে স্বামীর বিরুদ্ধে স্পষ্ট ভাষায় অভিযোগ করতে পারেন। আছে, রামায়ণে আছে। তার বাইরে
ইতিহাস থেকে উদাহরণ তুলে স্বামীজি তাঁর আমেরিকান ছাত্রদের বলছিলেন সেই সমস্ত বীরাঙ্গনার কথা যাদের তিনি আদর্শ নারী বলে মনে করতেন। বলতেন, ভারতীয় নারীর আদর্শ কিরকম জানো? স্বামীকে যুদ্ধ সাজে সাজিয়ে দিয়ে বলে, এই বর্ণ পরেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসো, নইলে সম্মুখ যুদ্ধে বীরের মতো প্রাণ দিও। হ্যাঁ, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যুর কথা উচ্চারণ করতেও তার বাধে না। বলবো, আরো কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, কিন্তু একটু গান শুনে নেওয়া যাক, কেমন? গঙ্গা যমুনার দেশে দাঁড়াইয়া সেই বালক অম্লান বদনে কহিল, না দেখি নাই, রিভার দেখি নাই। সে কথাই বলেছিলাম তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মানেটা খুব সহজ। আমাদের লেখাপড়ার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনের কোনো সম্পর্ক তৈরি করা যায়নি। রিভার মানে নদী, এইটা সেই বাচ্চাটা জানে, কিন্তু সেই রিভার যে আমার বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা অথবা যমুনা অথবা পদ্মা, এইটা তাকে কেউ বলেনি। কে ঠিক কিনা? তো লেখাপড়া তো জীবনকে বাদ দিয়ে হতে পারে না। স্বামীজির কথা হলো, শিক্ষার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার ফলে মেয়েরা সব সস্তা চটকদার কুরুচিপূর্ণ নাটক নভেল পড়তে শিখল। স্বামীজি বলছেন সে শিক্ষায় আমাদের দরকার নেই। তাহলে কি করবে তারা? এটা যে শুধু মেয়েদের বেলা সত্যি তা নয়, ছেলে মেয়ে সবাইকার বেলা সত্যি। সেটাই হলো ঠিকঠাক শিক্ষা। স্বামীজি মনে করেন যে শিক্ষা তাকে বলবে নিজের দেশকে জানো, তার ইতিহাসকে জানো, তার ভূগোল, তার দর্শন, তার মানুষকে জানো। বলছেন মেয়েরা শিক্ষা নেবার সময় রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, পুরাণ পড়বে, যার মধ্যে আমাদের ভারতবর্ষের আত্মার ছবি ধরা আছে। যতক্ষণ না পর্যন্ত রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে মহৎ জীবনের আদর্শ তাদের ভেতরে সঞ্চারিত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলছেন মেয়েদের সবচেয়ে আগে শিখতে হবে মাতৃভাষাটা। মাতৃভাষার